হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নাসির ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপকামিং ইকোনমিক যে সিচুয়েশন ওয়ার্ল্ডের সেইটা নিয়ে কিছু কথা বলবো, যেগুলো তুলে ধরবো। এগুলো হয়তোবা অনেকের হেল্প করতে পারে ফিউচার আপকামিং 2 years or 1 years এর একটা প্রিপারেশন, এটা নিয়ে টোটাল ডাটা নিয়ে আমি ডিসকাস করব, যেগুলো আপনার হেল্প করবে একটা প্ল্যান করে সেই প্ল্যান অনুযায়ী চলা। তো চলুন আমরা চলে যাই মূল টপিকসে। যেটা বলছিলাম সেটা হলো ইকোনমিক যে সিচুয়েশন বর্তমান, সেইটা আমরা ডিসকাস করব। পৃথিবীতে ধরেন করোনা ভাইরাস আসছে, এখন করোনা ভাইরাসের জন্য অনেকে মনে করতেছে হয়তো বা পৃথিবীর ইকোনমিক রিসেশন শুরু হয়ে গেছে। তো আমরা এখন দেখব যে ইকোনমিক রিসেশন নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, এখন ইকোনমিক রিসেশন হতে গেলে যেটা হলো অর্থনৈতিক মন্দা বলে। অর্থনৈতিক মন্দার সময় কি হয়, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যায়, তারপরে ধরেন কোম্পানি দেউলিয়া হয়ে যায়, ব্যাংক দেউলিয়া হয়ে যায়, বিভিন্ন কোম্পানি ভ্যানিশ হয়ে যায়। তো এইটা কি এখনই আমাদের পৃথিবীতে এখন কি হওয়ার সময় এসে গেছে কিনা, আর হইলেও কি কি উপকরণ কিংবা সিম্বল আমরা দেখে বুঝবো যে ইকোনমিক রিসেশন ইমিনেন্ট। তো আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। এখন ইকোনমিক রিসেশন হইতে গেলে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগে সেগুলোর মধ্যে আমরা যদি দেখি, ইনভার্টেড ইয়েল্ড কার্ভ, যেটা হলো 3 months এবং 10 years ট্রেজারি, ইউএস ট্রেজারি বন্ডের দামের যে কার্ভ, সেই কার্ভ যদি ইনভার্টেড হয়ে যায়, মানে মিন এভারেজ জিরোর নিচে চলে যায়, তখন তাদের এইটা বলে ইনভার্টেড ইয়েল্ড কার্ভ। তো আমরা সেইটা দেখবো সেইটা কি অবস্থায় আছে এই মুহূর্তে। এইটা ধরেন অক্সিজেন হিসেবে কাজ করবে ইকোনমিক রিসেশনের, ফুয়েল হিসেবে কাজ করবে আনএমপ্লয়মেন্ট রেট, বিভিন্ন কোম্পানি হলো দেউলিয়া হওয়ার পর্যায়ে যাবে, কিংবা হলো আনএমপ্লয়মেন্ট রেট, তারপরে মানুষের আর্থিক সামর্থ্য জঘন্য খারাপ হয়ে যাবে, যেটা হলো মানুষের হাতে কোনো টাকা থাকবে না। সেইটা অলরেডি আমরা কিছু নমুনা পাচ্ছি করোনা ভাইরাস ইফেক্টের কারণে। তো এইটা গেল ফুয়েল। আর হিট হিসেবে কাজ করবে এক্সট্রিম বুলিশনেস, বাবল ইন স্টক মার্কেট। এখন স্টক মার্কেটে কি বাবল আছে কিনা সেইটা আমরা দেখব। তারপরে হলো একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, যেটা হলো এই ইকোনমিক রিসেশনকে হলো এইটারে বাড়িয়ে দেবে, তার সিরিয়াসনেস। সেইটা ক্যাটালিস্ট হিসেবে, ক্যাটালিস্ট আমরা ধরেন করোনা ভাইরাসই হলো এখন পৃথিবীর ইকোনমিক রিসেশনের ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। কিন্তু করোনা ভাইরাসটা কোনো সময় আপনারা ইকোনমিক রিসেশনের জন্য দায়ী মনে করেন না, একমাত্র কারণ না, কারণ এইটা হলো একমাত্র কারণ না। ইকোনমিক রিসেশন হওয়ার জন্য এই প্রত্যেকটা জিনিস দরকার, তারপরে হলো ক্যাটালিস্ট হিসেবে কোনো কিছু কাজ করে। এইটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে ধরেন করোনা ভাইরাস। এখন আমরা দেখব মার্কেট বাবল হলো ছিল কিনা। মার্কেট দেখেন 20 সালের ফেব্রুয়ারিতে, এই যে 18ই ফেব্রুয়ারি 20 মার্কেট হইলো S&P 500 এর দাম ছিল $3400। তো এইটা হইলো মার্কেটে বাবল। এইটা দেখুন যে 18 সালে একটা মিনি হইলো কারেকশন হয়েছিল মার্কেট, তারপরে যে উঠা শুরু হয়েছে 1 বছর 2-3 মাস 1.5 বছর হইলো, মানে মার্কেট শুধু ওপরেই গেছে। তো এইটা কি একটা মার্কেটে বাবল, এইটা একটা সিমটম। তারপরে ইনভার্টেড ইয়েল্ড কার্ভ কি হয়েছে আমরা জানি যে হয়েছে, এটা অলরেডি 19 সালের নভেম্বর ডিসেম্বরে যে ইনভার্টেড হয়েছে ইয়েল্ড কার্ভ। যে কোনো দেশের 10 বছরের ট্রেজারি বন্ডে যারা ইনভেস্ট করবে তারা যে ইন্টারেস্ট রেট পাবে, সেইটা যদি হলো 3 মাসের ট্রেজারি বন্ডের ইন্টারেস্টের রেটের থেকে কম হয়, এবং এই রেশিও যদি কমতে কমতে জিরোর নিচে যায়, সেইটা বলে ইনভার্টেড ইয়েল্ড কার্ভ। এইটা ইউএস ট্রেজারির, আমরা কেন সবসময় ইউএস এর ট্রেজারি ইয়েল্ড কার্ভ, তারপরে S&P 500, অন্যান্য সব ইন্ডিকেটর কেন ইউএস এর ধরি, কারণ পৃথিবীর ইকোনমিককে নিয়ন্ত্রণ করে হলো ইউএস। সো ইউএস এর কোনো কিছু খারাপ কিছু সারা পৃথিবীর ইকোনমিতে ইফেক্ট ফেলে। সো এই জন্যই আমরা হলো সবকিছু অ্যানালাইসিস করি, দেখি সবকিছু ইউএস এ। তো ইউএস ট্রেজারি এই যে ইয়েল্ড কার্ভ হলো ইনভার্টেড হয়েছে 19 সালে। প্রত্যেকবার হিস্ট্রিক্যালি যখনই দেখা গেছে ইনভার্টেড ইয়েল্ড কার্ভ, এবং ইনভার্টেড ইয়েল্ড কার্ভ যখন আবার রিটার্ন ব্যাক হয়েছে এই জিরো মিন অ্যাভারেজের উপরে গেছে, তখন থেকে 12 থেকে 18 মাসের মধ্যে পৃথিবীর ইকোনমি হলো রিসেশন শুরু হয়েছে। তো 19 সালে এই ইনভার্টেড হয়েছে, এবং হলো এখন হলো ইনভার্টেড হয়ে জিরোর উপরে আসছে অলরেডি ইনভার্টেড কার্ভ, এই ট্রেজারি ইয়েল্ড কার্ভ। সো এখন ধরা যায় 12 থেকে 18 মাসের মধ্যে আমরা একটা ইকোনমিক রিসেশন দেখব। তো এইটা ছিল 2006 সালে এই ইনভার্টেড ইয়েল্ড কার্ভ হয়, এবং 7, 8, 9 হইলো কিন্তু আমরা ইকোনমিক রিসেশন পেয়েছি।
আবার এখানে দেখেন 1999 সালে ইনভার্টেড ইয়ার কার্ভ হয় এবং 2001 সালে আমরা ইকোনমিক রিসেশন পেয়েছি। এইখানে 1981 সালে এরকম ইনভার্টেড ইয়ার কার্ভ, আর তারপরে আমরা একটা ইকোনমিক রিসেশন পেয়েছি। সো এইভাবে প্রত্যেকটা ইয়ার কার্ভ যখন ইনভার্টেড হয়েছে তখন পৃথিবীর ইকোনমি রিসেশন হয়েছে। তাই আমরা এখানে যে ইকোনমিক রিসেশনের যে ইনগ্রিডিয়েন্টস, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস পাইছি এবং ক্যাটালিস্ট হিসেবে আমরা পাইছি করোনা ভাইরাস। সো হলো আমরা ধরেই নিতে পারি যে আমরা ইকোনমিক রিসেশনের দিকে যাচ্ছি। আপনারা দেখেন যে 2000 সালে মার্কেট বাবল হয়েছিল, 2007 সালেও মার্কেট বাবল হয়েছিল এবং ইকোনমিক রিসেশন তার পরপরই হয়েছে। সো এইটা হলো মিন করে যে আমরা বাস্তবিক অর্থেই হলো ইকোনমিক রিসেশনের দিকে যাচ্ছি। তো এখন হলো মার্কেট ফল করছে হলো 35%। এইটা হয়তো বা একটু ওপরে কারেকশন হওয়ার চেষ্টা করবে, কিন্তু কারেকশনটা কতটুকু হতে পারে আমরা দেখি যে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল দিয়ে আমি যদি মাপি এই লো থেকে এই হাই, দেখেন এখানে হলো 0.618 এই ফিবোনাচি রেঞ্জে হয়তো প্রাইস যেতে পারে, যে আবার ইয়ে করতে পারে, ব্যাক ডাউন হতে পারে। সো আবার এইখানেও একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সো সব মিলে দেখা যায়। আর এখন তো হলো কেবল করোনা ভাইরাসের ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। ইকোনমিক রিসেশন তো আলটিমেটলি শুরু হয় হলো 1 থেকে 1.5 বছর পরে। তো ইকোনমিক রিসেশনটা এটা তাড়াতাড়ি এই ইম্প্যাক্টটা পড়ার কারণ হলো করোনা ভাইরাস হলো ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, এইটারে স্পিড আপ করে দিচ্ছে। তো এইটা আরো কতদিন থাকবে, হয়তো এই ইকোনমিক ধস আরো কিছুদিন কন্টিনিউ করতে পারে। করোনা ভাইরাস যতদিন ইফেক্ট করে রাখবে, কোম্পানিগুলোরে ডাউন করে রাখবে। S&P 500 আলটিমেটলি টপ 500 কোম্পানি অফ আমেরিকা, তাদের শেয়ার। সো এই টপ 500 কোম্পানি কিন্তু এখন ইনঅ্যাক্টিভ, কোনো ইয়ে নেই এখানে। হেলথ কেয়ার কোম্পানিগুলো হয়তো প্রোডাকশন স্মুথ আছে, আর কোনো কোম্পানির প্রোডাকশন নেই। সো হলো আলটিমেটলি কোম্পানি আউটফ্লো, প্রফিট, তারপরে হলো কোম্পানির ডেপ যদি বাড়ে আর আউটপুট প্রফিট কম হয়, তখন হলো আলটিমেটলি কোম্পানি হলো দেউলিয়ার পথে যায়। তখন হয়ে কোম্পানির শেয়ার যে পড়বে, এটা হলো স্বাভাবিক। এখানে হলো কিছু রিসেশন প্রুফ কিছু কোম্পানি আছে যেগুলো হলো কোনো সময় ধরেন ইউনিলিভারের প্রোডাক্ট হলো আপনার সাবান, শ্যাম্পু, তারপরে আরও হলো হেলথ কেয়ার, হেলথ রিলেটেড কিংবা কসমেটিক্স রিলেটেড প্রোডাক্ট, যেগুলো হলো আপনি ইউজ করবেনই, সেই ইকোনমিক রিসেশন হোক আর যাই হোক। সো হলো এইসব কোম্পানি হয়তো অত ক্ষতিগ্রস্ত হবে না। কিংবা ম্যাকডোনাল্ডস, KFC, এসব কোম্পানি খাবার মানুষ খাবেই, সেই ইকোনমিক রিসেশন হোক আর যাই হোক। সো হলো এইসব কোম্পানির শেয়ারের ভ্যালু অত কমবে না, কোম্পানির সেল অত কমবে না যতটা অন্যান্য কোম্পানির নন প্রোডাক্টিভ, যেমন হোটেল কিংবা বোয়িং। এখন বিমান সারা পৃথিবীতে বন্ধ এবং বিমান, বিভিন্ন দেশের বিমান এয়ারলাইন্সগুলো এখন আর বোয়িং থেকে বিমান কিনবে না। তো বোয়িং যদি বিমান না বেচতে পারে, তাহলে কোম্পানির আউটপুট কম, আর কোম্পানির কোনো প্রোডাকশন হবে না। কোম্পানির প্রোডাকশন নেই মানে কোম্পানির গ্রোথ শেষ। আর কোম্পানির যে লোন থাকে ব্যাংকের, লোনের কিস্তি দিতে পারবে না, তার মানে ডে বাই ডে ইনক্রিজ হবে এবং কোম্পানি দেউলিয়া হবে। তখন কি করবে, সেন্ট্রাল গভর্নমেন্টগুলো তেলা মাথায় তেল দেবে। এই বড় বড় কোম্পানির কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হইলো মানি প্রিন্ট দিয়ে তাদেরকে ইজি করে দেবে, বিনা সুদে লোন দেবে, বিভিন্নভাবে ফ্রি ইয়ে দেবে। তো কোম্পানিগুলো বাঁচায় রাখার দায়িত্ব তখন গভর্নমেন্টগুলোর, আর গভর্নমেন্টগুলো তখন আনলিমিটেড মানি প্রিন্ট দেবে। দিয়ে কি হবে, আপনার আর আমার মতো গরিব মানুষগুলো যাদের পকেটে 50 টাকা আছে, এখন হলো চালের কেজি 15 টাকা, ওই 50 টাকা দিয়ে তখন হলো আপনার 30 টাকা কেজি চাল কিনতে হবে। তার মানে আপনি আলটিমেটলি আপনার মানি হয়ে গেল হইলো কি, মানির মূল্যায়ন, টাকার মূল্যায়ন হয়ে গেল হাফ। লাভবান হইলো কে, কোম্পানিগুলো, বড় বড় কোম্পানি, এবং গভর্নমেন্ট তার দাঁড়ায় থাকার জন্য গভর্নমেন্ট তার কাজ করে গেল। এই হলো ইকোনমিক রিসেশন। ইকোনমিক রিসেশনে মানুষ হইলো গরিব, যারা মধ্যবিত্ত গরিব তারা হইলো আরো গরিব হয়, আর যারা হইলো ধনী তারা হইলো বেঁচে থাকে। কিন্তু তারা হইলো ইকোনমিক রিসেশন কেটে গেলে আবার তাদের সব কাটায় ওঠে, যেহেতু গভর্নমেন্ট তাদেরকে বাঁচায় রাখছে। কিন্তু আপনার মতো মধ্যবিত্ত, আপনার আমার মতো মধ্যবিত্ত যারা, তারা হইলো প্রবলেমে পড়ে। সো এইসব চিন্তা করে আমাদের কি প্ল্যান নিতে হবে, আমাদের এমন কিছু প্ল্যান নিতে হবে যে প্ল্যান থেকে আমরা সারভাইভ করতে পারবো। আমরা মধ্যবিত্তরা হলো নিম্নবিত্ত মানুষরা হলো সারভাইভ করে ভালো থাকতে পারবো। আর এই ভালো থাকার জন্য আমাদের এমন কিছু প্ল্যান করতে হবে যেখান থেকে আমরা ভালো থাকবো। এর জন্য আমাদের ধরেন 1 বছরের প্ল্যান নিতে হবে, যে 1 বছরের যদি জব না থাকে আমার কিভাবে বাঁচবো, আমার
চাল ডাল আলু এগুলোর জন্য আমাদের টাকা রাখতে হবে। হার্ড প্রিন্টেড মানি, পেপার মানি রাখতেই হবে, কারণ যে কোনো মহামারীর সময়, যুদ্ধের সময় প্রিন্টেড মানি, পেপার মানি হইলো কিং হয়ে যায়। কারণ এইটা হইলো যতই অবমূল্যায়ন করা হোক, তারপরে ওইটাই আপনার সহায় সম্বল। কারণ আপনি ওই সময় গোল্ড নিয়ে কোনো দোকানে গেলে গোল্ডের দাম আপনার অর্ধেক দেবে, তার মানে আপনার মূল্যায়ন ঠিকই কিন্তু ইয়ে করে দেবে। সো হইলো আপনি গোল্ড নিয়ে শপে যেতে পারবেন না, আপনাকে পেপার মানি নিয়েই যেতে হবে। সো পেপার মানি হলো যে কোনো মহামারীর সময় মানে কিং। সো এইটাকে আপনার মাথায় রেখে আপনার 1 বছরের প্ল্যান নিতে হবে যে 1 বছর আমি টাকা এত খরচ করব, এইটা আমার থাকতে হবে। আর যদি এক্সেস এর বেশি টাকা থাকে তাহলে আপনি কি করবেন? আপনি এর বেশি টাকা থাকলে আপনাকে এমন কিছু জিনিসে ইনভেস্ট করতে হবে যেগুলো ডেপ ফ্রি হইলো অ্যাসেট ক্লাস, যেমন হইলো গোল্ড। এগুলো হইলো স্কারসিটি এত বেশি যে খুব সহজে কেউ ম্যানিপুলেট করে প্রোডাকশন করতে পারবে না কিংবা তৈরি করতে পারবে না। সো এগুলোর স্কারসিটি ডে বাই ডে বাড়বে। মাইনিং না করলে গোল্ড হইলো নতুন গোল্ড তৈরি করা যাবে না। কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট মন চাইলেই যে হলো গোল্ড ছেড়ে দিতে পারবে মার্কেটে প্রিন্ট দিয়ে, এরকম কোনো সুযোগ নেই। ওইটাই হার্ড মাইনিং ইনভেস্টমেন্ট করে তারপর মানুষকে প্রোডাকশন করতে হবে গোল্ড, তারপরে গোল্ড পাবেন। সো হলো গোল্ডের অবমূল্যায়ন সহজে হবেও না, আবার হইলো কেউ হইলো প্রিন্ট দিতে পারবে না। সো গোল্ড ডে বাই ডে এইটা হইলো ডেপ ফ্রি অ্যাসেট হিসেবে, অ্যাসেট ক্লাস হিসেবে থাকবে। এবং এই গোল্ডে যদি ইনভেস্ট করেন তাহলে হলো আপনি সেফ থাকবেন। তারপর ডিজিটাল গোল্ড বলা হয় বিটকয়েনকে কেন ডিজিটাল গোল্ড বলা হয়? কারণ এর ইনফ্লেশন কোনো সময় হবে না। কোনো সেন্ট্রাল অথরিটি নেই যে নতুন করে বিটকয়েন হলো প্রোডাকশন করবে কিংবা বিটকয়েন তৈরি করতে পারবে। বিটকয়েনের যে ব্লক চেনে বিটকয়েন তৈরি করা হয়েছে, ওই সিস্টেম যেভাবে করে দেওয়া আছে এর বাইরে কেউ যেতে পারবে না। প্রত্যেকটা ব্লক মাইনিং করার মাধ্যমে মাইনাররা হইলো রেওয়ার্ড হিসেবে পায়। তো পার ডে এখন হইলো প্রতি ব্লক রেওয়ার্ড হিসেবে পায় 12.5 বিটকয়েন মাইনাররা। আর এই 40 দিন পরে এই রেওয়ার্ড হালভিং হবে, যেটা হইলো 40 দিন পরে হবে। এটা এক্সপেক্টেড ডেট হইলো 13ই মে। 13ই মের পরে এই মাইনিং রেওয়ার্ড হইলো 6.25 পাবে প্রত্যেকটা মাইনাররা, প্রত্যেকটা ব্লক রেওয়ার্ড মাইনিং করার জন্য। পার ডে বিটকয়েন নতুন বিটকয়েন মার্কেটে আসে হইলো 1800 সার্কুলেটিং সাপ্লাই আসে। এবং এই 1800-র মধ্যেই মাইনাররা তাদের এক্সপেন্সেস, ইলেকট্রিসিটি, অন্যান্য স্টাফ কস্টিং সব কিছু মেনটেন করার জন্য অবশ্যই তারা মার্কেটে এই এক্সচেঞ্জ হাউসগুলোতে কিছু বিটকয়েন আসে। 1800-র মধ্যে মিনিমাম 1000-1200 আসে। আর বাদ বাকি প্রফিট হিসেবে তারা সেভ করতে পারে, আবার অনেকে বেঁচেও রাখতে পারে দাম ভালো থাকলে। তো এইটা যখন হইলো 13ই মের পরে হাফ হয়ে যাবে, 900 হয়ে যাবে, তার মানে ইনফ্লেশন, নতুন বিটকয়েন মার্কেটে কম আসবে। তার মানে কি আলটিমেটলি বিটকয়েনের দাম এখন যে ডিমান্ড আছে, ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে, কিন্তু হলো মার্কেটে নতুন বিটকয়েন আসবে কম। সো আলটিমেটলি বিটকয়েনের দাম বাড়বে। আপনি দেখেন যে প্রত্যেকটা হালভিং দেখেন, ফার্স্ট হালভিং হয়েছিল এই সময় 13 সালে, এবং ফার্স্ট হালভিং এর পরে হালভিং ইফেক্ট দেখেন, তখন হলো রেওয়ার্ড হিসেবে 50 বিটকয়েন পেতো পার ব্লক রেওয়ার্ড হিসেবে। আর এই 50 বিটকয়েন যখন 25 হয়ে গেল, তখন দেখেন তার ইফেক্টটা মার্কেটে কেমন ছিল। তারপরে আবার এই 2016 সালে যখন বিটকয়েন হালভিং হইলো, তারপর থেকে মার্কেটে দেখেন প্যারাবোলিক একটা রান হয়েছে। তো 25 থেকে 12.5 এলো, এখন 12.5 থেকে এই 13ই মেতে আবার একটা হালভিং হবে। এবং এরপরে যদি আমরা 2-3 বছরের কার মনে মনে কল্পনা করি, তাহলে দেখবো যে বিটকয়েন ওই রকম আর একটা প্যারাবোলিক যদি ফেস যায়, তাহলে বিটকয়েনের দাম মিনিমাম 100,000 150,000-এর উপরে যাবে। সো হইলো এইটা হইলো অবধারিত। তো এমন স্ক্যারসিটি যদি অ্যাসেট ক্লাসে আপনি ইনভেস্ট করেন, আর বিটকয়েনের ডিসিএ বলে, ডলার কস্ট অ্যাভারেজিং ক্যালকুলেটরও যদি আমরা দেখি, লাস্ট ফিউচারে কি হবে আমি তো একটা ধারণা করি আমরা, কিন্তু লাস্ট 7 ইয়ারে আমি যদি $10 করে পার ডে ইনভেস্ট করি বিটকয়েনে, লাস্ট 7 ইয়ার করতাম উইকলি, এবং অ্যাকুমুলেট ফর 7 ইয়ার্স, আর 7 ইয়ার্স ধরে করলাম ধরেন। আর যদি আমি কম্পেয়ার করি অন্য অ্যাসেট ক্লাসের সাথে, এখন ধরেন আমি কম্পেয়ার করলাম না, কম্পেয়ার না করে আমি শুধু বিটকয়েনে ইনভেস্ট করলে কি রেজাল্ট হইতো সেইটা দেখুন। আমি 7 বছর ধরে প্রতি উইকে $10 করে যদি ইনভেস্ট করতাম, তাহলে $3660 আমার ইনভেস্ট করা হতো, টোটাল ইনভেস্টেড মানি 7 বছরে। সেইটা বর্তমান বিটকয়েনের দাম অনুযায়ী ভ্যালু হইতো 43,851, এবং এইটার গ্রোথ কত পার্সেন্ট? 1098%। এখন যদি আমি গোল্ড আর হইলো S&P 500, আমেরিকার এই টপ 500 কোম্পানির সাথে কম্পেয়ার করি, লাস্ট 7 ইয়ার্স যদি আমি গোল্ডে ইনভেস্ট করতাম, ইনভেস্টমেন্ট তো সেমই থাকতো, কিন্তু গোল্ডের
বর্তমান বাজার অনুযায়ী যে আউন্স পেতাম সেই আউন্সের দাম, আউন্স গোল্ড পেতাম, সেই আউন্সের দাম হইলো হয়তো 4,652, তার মানে 27% গ্রোথ হইতো। তার মানে বিটকয়েন একটা সেফ অ্যাসেট ক্লাস হিসেবে আমরা ধরতে পারি। S&P 500 আমেরিকার টপ 500 কোম্পানিতে যদি আমরা ইনভেস্ট করতাম লাস্ট 7 ইয়ার্স, সেইটার গ্রো কি হয়তো এইটা হলো 9.80%। এইটা হলো, এইটাও কি বলা যায়, একদম ধরা যায় যে একবার লস না, কিন্তু হলো কি এমন গ্রো হয়েছে 7 বছরে 9.8%, তার মানে বছরে 1 পয়েন্ট সামথিং, যেটা হলো আপনি জমি কিনে রাখলেও মনে হয় এর থেকে বেশি ইনকাম হয়। সো হলো এমন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করতে হবে যেটা হলো আপনাকে প্রচুর গ্রো দেবে। বিটকয়েনের স্কারসিটি প্রুভ করে। বিটকয়েন যদি আমি এখন থেকে হলো আরো আগামী 2 বছর হলো মান্থলি $100 কি $100 কি $200 করে ইনভেস্ট করি, তাইলে হলো আপনি মিলিয়নিয়ার হতে পারবেন। তো এগুলো হলো পসিবিলিটি, এবং হলো পসিবিলিটি বলার জন্য, বোঝার জন্য ফান্ডামেন্টাল কিছু বেসিক জিনিস জানা দরকার, যেগুলো হলো স্টাডি করবেন, তাহলে হলো আপনিও জানতে পারবেন। আর এগুলো আমার তুলে ধরার কারণ হলো যে ইকোনমিক রিসেশন যে এমিনেন্ট, এইটা হলো আমরা এখন স্বীকার করতেই পারি, এবং হলো তার জন্য প্রিপারেশন নেওয়া আমাদের সবারই উচিত। এই জন্য এই ভিডিওটা দেওয়া। আর আমি এখন ফুল টাইম প্রায় ট্রেডিং করি জবের পাশাপাশি, তো আমি হয়তো ফুল টাইম ট্রেডার হব, এবং হলো আমার ট্রেডিং এক্সপিরিয়েন্সগুলো এরপরে হয়তো আমি ফ্রিকোয়েন্টলি ভিডিও দিয়ে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আমি এখন ফরেক্স মার্কেটে ট্রেড করছি ফুল টাইম প্রায়, তারপরে হলো ক্রিপ্টো মার্কেটও করি। তো সব মিলে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো। আপনারা যারা ট্রেডিংকে কেরিয়ার হিসেবে নিতে চান তাদের আমি রিকোয়েস্ট করবো আমার এই ট্রেডিং ভিডিও পর্ব পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত দেখবেন। এরপরের ভিডিওগুলো আরও বিস্তারিত আলোচনা হবে। তারপরে হলো প্রত্যেকটা লাইভ ট্রেডিংয়ে আমি দেখাবো কেন আমি মার্কেট এই কোনো ট্রেডে যদি আমি করি, পার্টিসিপেট করি, তাহলে কেন করলাম, এবং করে কি কিভাবে করছি, কেন কোন কোন জিনিস কনসিডার করে করছি, এবং হলো সেখানে ভুল ছিল কি, তারপরে মানে আরো কারেকশন করার কি সুযোগ ছিল কিনা, এগুলো নিয়ে টোটাল লাইভ ডিসকাশন করব। তখন হলো এখান থেকে যারা ফুল টাইম কেরিয়ার হিসেবে ট্রেডিংকে বেছে নিতে পারেন তাদের জন্য ভালো হবে। যদি আগামী 1-1.5 বছর আল্লাহ না করুক ইকোনমিক রিসেশন কতটা ডিপ হবে জানি না, যদি এরকম হয় তাহলে ফুল টাইম একটা আর্নিং এর জন্য আপনার স্কিলকে কাজে লাগায় যদি অনলাইনে কিছু করতে পারেন, সেইটা মনে হয় আপনার জন্য খুবই ভালো হবে। সো যারা আমার চ্যানেলের সাথে আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করবেন কোনো কিছু জানবার থাকলে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।